হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার 341 এখানে তোমাদের জীবন বিজ্ঞানের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা বিভাগ গ এবং বিভাগ ঘ অর্থাৎ সমস্ত 2 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের আনসারগুলো দেখে নেব। দেখো, বিভাগ গ মানে 3.1-এ আমাদের প্রথম প্রশ্ন। সেখানে বলা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত দুটি হরমোনের নাম। তোমরা জানো যে পশ্চাৎ পিটুইটারি থেকে দুটি হরমোন খরিত হয়, একটা হচ্ছে এডিএইচ মানে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এর আরও একটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। আর 2 নম্বর যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটো হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়। 2 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত পথের উপাদানগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাতে হবে। এখানে আমরা জানি প্রথমে উদ্দীপনা, তারপর সেটা গ্রাহক দ্বারা উদ্দীপনাটা গ্রহণ করা হয়, গ্রাহক কোনো অংশ দ্বারা। তারপর স্নায়বিক যেটা তরঙ্গ সেটা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে পৌঁছায়। নেক্সট, স্নায়ু কেন্দ্রে সংজ্ঞাবহ স্নায়ুস্পন্দনের চেষ্টীয় স্নায়ুস্পন্দনের রূপান্তর এবং কার্যকরী নির্দেশ গঠন। মানে এখানে কি হচ্ছে, এরপর সাড়া তৈরি হচ্ছে, সাড়াটা আবার বহির্বাহী স্নায়ুর মাধ্যমে সেটা কিন্তু যাবে কোথায়, কারক অঙ্গে। দেখো নেক্সট স্টেপ আমাদের এখানে বলে দেওয়া হয়েছে, এরপর কার্যকরী নির্দেশ মানে সাড়া চেষ্টীয় স্নায়ু মানে বহির্বাহী স্নায়ুর মাধ্যমে কারক অঙ্গে প্রেরণ হয়। আর লাস্ট হচ্ছে কারক অঙ্গ মানে পেশি বা গ্রন্থি, সেখানে সাড়া প্রদান হয়। 3.3 পিতবিন্দু চোখের অন্তর্গঠনে কোন সংযোগস্থলকে বোঝায়? পিতবিন্দু এটা রেটিনায় অবস্থিত এবং রেটিনার মধ্যে দেখবে রেটিনা এবং কোরয়েডের স্তরের মাঝে কিন্তু এই পিতবিন্দু অবস্থিত। 3.4 মায়োপিয়া কী ধরনের ত্রুটি এবং এই ত্রুটির সংশোধন কিভাবে সম্ভব? মায়োপিয়া মানে তোমরা জানো যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ঠিক থাকে, মানে কাছের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে অসুবিধা হয় বা দূরের দৃষ্টি ব্যাহত হয়, সেটা হচ্ছে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি। যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। 3.5 কোষচক্রের পর্যায়গুলো একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। কোষচক্র মানে এখানে প্রথমে হচ্ছে ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশা মানে দুটো কোষ বিভাজনের মাঝের দশা। ইন্টারফেজে প্রথমে G1, তারপর S, তারপর G2। মাইটোটিক ফেজের মধ্যে ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিসের 4টে ভাগ রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং লাস্টে রয়েছে তোমরা জানো টেলোফেজ। তাহলে এই ছকটা দেখাবে। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? আমরা অলরেডি আগেও পেয়েছি যে মিওসিসের ক্ষেত্রে ডিপ্লয়েড যেটা মাতৃকোষ মানে 2n, সেটা মিওসিসের প্রথম দশা মানে মিওসিস 1 যেটা, সেখানে হ্রাস বিভাজন ঘটে, মানে 2n থেকে দুটো n হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়। এরপরে মিওসিস 2 বিভাজনের ক্ষেত্রে কী হবে, মিওসিস 2 বিভাজনে সেই হ্যাপ্লয়েডের আবার হ্যাপ্লয়েড মানে n এর কী হবে, আবার সদৃশ বিভাজন, মানে এই n থেকে দুটো n তৈরি হবে, এই n থেকে দুটো n তৈরি হবে। তাহলে এরকমভাবে 4টে অপত্য কোষ তৈরি হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দশাতে মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা মানে ডিপ্লয়েড থেকে 2n হয়ে যাচ্ছে, এই কারণেই কিন্তু একে হ্রাস বিভাজন বলা হয়। 3.7 যৌনক্রম কাকে বলে? যৌনক্রম মানে কোনো জীবের জীবনচক্রে রেণুধর মানে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে 2n এবং তার সঙ্গে লিঙ্গধর বা হ্যাপ্লয়েড মানে n। তাহলে 2n এবং n এর বারে বারে ফিরে আসা, 2n এবং n এর বারে বারে ফিরে আসা, এটা হচ্ছে যৌনক্রম। এখানে প্রশ্ন আছে এর সাথে যে কোন উদ্ভিদে যৌনক্রম দেখা যায়? ফার্ন। 3.8 বলছে কারণ সহ এমন দুটি জিনগত রোগের নাম লেখো যার একটির ক্ষেত্রে পিতা বাহক হতে পারে না। দুটো জিনগত রোগ নাম লিখবে, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা। এর মধ্যে একটা রোগ বলেছে এমন একটা রোগ হবে যেটা পুরুষরা কখনো বাহক হতে পারে না, সেটা হচ্ছে দেখো পুরুষরা কি বলেছে, পিতা কখনো বাহক হতে পারে না। সেখানে বর্ণান্ধতা লিখবে যে বর্ণান্ধতা যেহেতু লিঙ্গ সংযোজিত রোগ বা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাই বর্ণান্ধতার ক্ষেত্রে পুরুষরা কখনো বাহক হতে পারে না। তার কারণ এক্স ক্রোমোজোম পুরুষদের তো XY। তাহলে বর্ণান্ধতার জন্য জানো তোমরা C+ যদি থাকে তাহলে সেটা স্বাভাবিক, কিন্তু পুরুষের এক্স ক্রোমোজোমে যদি C থাকে তাহলে সেটা হচ্ছে আক্রান্ত। পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম, তাহলে যদি সিটা থাকে, C থাকলে সেটা আক্রান্ত হয়ে যাবে, আর C+ থাকলে সেটা বাহক হবে, C+ থাকলে সেটা স্বাভাবিক হবে। তাহলে স্বাভাবিক বা আক্রান্ত হতে পারে, পুরুষরা কিন্তু বাহক হতে পারে না। এরপর 3.9 মেন্ডেলের এক সংখ্যক জননে F2 জনতে ফিনোটাইপ জিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপ হচ্ছে 3:1, জিনোটাইপ হচ্ছে 1:2:1। 3.10-এ বলেছে যে স্বাভাবিক পুরুষ আর হিমোফিলিয়া আক্রান্ত মহিলার মধ্যে বিবাহ হলে কি ঘটবে? স্বাভাবিক পুরুষ মানে সেখানে এক্স ক্রোমোজোমের মাথায় ক্যাপিটাল H হবে, তার কারণ তোমরা জানো মাথায় যদি ক্যাপিটাল H থাকে তাহলে সেটা স্বাভাবিক জিন, আর যদি স্মল h থাকে তার মানে সেটা হিমোফিলিয়ার জন্য দায়ী জিন। এবার পিতা স্বাভাবিক, তার মানে পিতার যেটা এক্স ক্রোমোজোম তার মাথায় ক্যাপিটাল H অবশ্যই থাকতে হবে। আর মহিলার ক্ষেত্রে
হিমোফিলিয়া আক্রান্ত তার মানে দুটো এক্সের মাথাতেই স্মল এইচ থাকবে। যদি মহিলাটার মাথায় দুটোই বড় হাতের এইচ থাকতো তাহলে সেই মহিলাটা স্বাভাবিক হয়ে যেত। যদি সেই মহিলাটার মাথায় একটার মাথায় বড় এইচ একটার মাথায় যদি ছোট এইচ থাকতো তাহলে সেই মহিলা বাহক হতো। কিন্তু মাতা বলেছে হিমোফিলিয়া আক্রান্ত, তার জন্য দুটোর মাথাতে কী হবে, স্মল এইচ হবে। এবার এর দুটো গ্যামেট, এটা গ্যামেট হলো, এটাকে দুটো ভাগ করো, দুটোই একই। এবার পিতার এই দুটো লিখবে এইদিকে, মাতার এইদিকে লিখবে। এক্স স্মল এইচের সঙ্গে এক্স ক্যাপিটাল এইচ যদি করি তাহলে এটা তৈরি হচ্ছে। এক্স স্মল এইচের সঙ্গে ওয়াই করবে তাহলে এক্স স্মল এইচ ওয়াই তৈরি হচ্ছে। এই এক্স স্মল এইচের সঙ্গে উপরটা করবে তাহলে এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ। এই এক্স স্মল এইচের সঙ্গে ওয়াই করবে তাহলে এক্স স্মল এইচ ওয়াই। তাহলে এখানে এক্স আর ওয়াই এই দুটো আছে, তার মানে এরা হচ্ছে পুত্র, আর বাঁ দিকে যে দুটো তুমি পেলে সে দুটো হচ্ছে কন্যা, দুটোই এক্স। কিন্তু উপরটাতে একটা বড় হাতের এইচ একটা ছোট হাতের এইচ মানে বাহক কন্যা, নিচেরটাতেও একটা বড় হাতের এইচ একটা ছোট হাতের এইচ মানে বাহক কন্যা। পুরুষদের ক্ষেত্রে বা পুত্রদের ক্ষেত্রে, পুত্র সন্তানদের মধ্যে প্রথমটাতে স্মল এইচ আছে, তার মানে এটা হচ্ছে হিমোফিলিক বা হিমোফিলিয়া আক্রান্ত পুত্র, নিচেরটাতেও কিন্তু হিমোফিলিক বা হিমোফিলিয়া আক্রান্ত পুত্র। মানে কন্যাদের মধ্যে 100% হচ্ছে বাহক কন্যা, পুত্রদের মধ্যে 100% হচ্ছে হিমোফিলিক পুত্র। তাহলে এরকমভাবে তোমরা লিখবে। এরপর 3.11-এ আমাদের প্রশ্ন হচ্ছে যে বিবর্তনে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব উদাহরণসহ লেখো। লিখবে যে নিষ্ক্রিয় অঙ্গ থেকে আমরা কি বলতে পারি, যে নিষ্ক্রিয় অঙ্গ যে জীবের আছে সেখানে আমরা বলতে পারি যে উদ্বংশীয় এমন কোনো জীব থেকে সেই প্রাণীর সৃষ্টি হয়েছে যেখানে ওই অঙ্গটা একসময় মানে পূর্বপুরুষদের মধ্যে সক্রিয় ছিল, কিন্তু বিবর্তনের হাত ধরে সেই সমস্ত অঙ্গর ব্যবহার হয়নি বলে সেগুলো নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। মানে কিভাবে সরল জীব থেকে নতুন উন্নত মানের জীব সৃষ্টি হয়েছে সেটা কিন্তু মানে সেই বিবর্তনকেই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নির্দেশ করে। কেমন, যেমন মানুষের ক্ষেত্রে কক্সিস যেটা মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত সেটা একটা নিষ্ক্রিয় অঙ্গ এখন, কিন্তু মানে প্রাচীন পৃথিবীতে যখন মানে প্রাচীন পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি হয়েছিল প্রথম দিকে কিন্তু সেটা সক্রিয় অঙ্গ ছিল। আবার অ্যাপেন্ডিক্স, যখন আমরা কাঁচা ফলমূল কাঁচা মাংস খেতাম, আমাদের অনেক পূর্বপুরুষ জঙ্গলে যখন থাকতো, গুহায় থাকতো, তখন অ্যাপেন্ডিক্স খাদ্যনালীর মধ্যে বা পৌষ্টিকতন্ত্রের মধ্যে সেটা সক্রিয় অঙ্গ ছিল, যেটা গিনিপিগের মধ্যে এখনও সক্রিয় রয়েছে। কিন্তু এখন আমরা কাঁচা কোনো কিছুই খাই না, সেই জন্য সেটা লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। কিন্তু গিনিপিগের ক্ষেত্রে এখনও যেহেতু ঘাস খায়, তাহলে তাদের ক্ষেত্রে সক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্সটা। কেমন, যাই হোক, তাহলে বিবর্তনের হাত মানে কীভাবে বিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি, বা তাদের পূর্বপুরুষের মধ্যে সেটা সক্রিয় অঙ্গ ছিল, এখন সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তাহলে এখানে উদ্বংশ জীব থেকে কীভাবে মানে সৃষ্টি হয়েছে আধুনিক জীব সেটা আমরা জানতে পারি। 3.12 এখানে বলছে আদি পূর্বজ থেকে ঘোড়ার বিবর্তনের পথে যে যে পরিবর্তন দেখা গেছিল দুটো উদাহরণ। এখানে তোমরা লিখতে পারো 1 নম্বর হচ্ছে উচ্চতা বৃদ্ধি, সেখানে 0.4 মিটার থেকে 1.6 মিটার হয়েছে। আঙুলের সংখ্যা তোমরা লিখতে পারো যে সামনের পায়ে 4টি এবং পশ্চাৎ পায়ে 3টি আঙুল ছিল, সেগুলোর পরিবর্তে খুরযুক্ত এবং একটা আঙুল সৃষ্টি হয়েছে এবং পায়ের দৈর্ঘ্য বেড়েছে। দুটো বলেছে, দুটোই লিখবে। জলজ অভিযোজনে রুই মাছের পটকার ভূমিকা। পটকার ক্ষেত্রে আমরা জানি সামনের প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে যেটা গ্যাস তৈরি করে, ফলে আপেক্ষিক গুরুত্ব কমে মাছটা কিন্তু জলে ভাসতে পারে। পশ্চাৎ প্রকোষ্ঠ যেটা মানে পটকার মধ্যে অগ্রপ্রকোষ্ঠ যেটা মানে এখানে রেড গ্রন্থি থাকে যেটা গ্যাস তৈরি করে, আর পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে থাকে রেটিয়া মিরাবিলিয়া যেটা গ্যাস শোষণ করে, মানে সেটা কী করবে, মাছকে আবার ডুবতে সাহায্য করবে। কেমন, এরপরে পটকার অগ্রপ্রকোষ্ঠে আরও দেওয়া হয়েছে অগ্রপ্রকোষ্ঠে অক্সিজেন গ্যাস ভর্তি থাকে, এটা শ্বসনেও কিন্তু সাহায্য করে। 3.14 ভারতের 4টে হটস্পটের নাম হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট, ইন্দো বার্মা আর সুন্দরল্যান্ড। 3.15 এখানে বলছে ক্রমবর্ধমান জনসংখ্যা দুটো সমস্যা। তোমরা লিখবে ওই যে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস। প্রাকৃতিক সম্পদ প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে, সেগুলো সবই সীমিত। খাদ্য উপাদান, জমি, জলাভূমি, বনভূমি, খনিজ পদার্থ, শক্তি উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে বা জীবাশ্ম ব্যবহৃত হচ্ছে। তাহলে তাদের চাহিদাটাও বাড়ছে। অবৈজ্ঞানিক উপায়ে চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের ফলে প্রাকৃতিক সম্পদেরও কিন্তু ভাণ্ডারটা ফুরিয়ে আসছে। 2 নম্বর অরণ্য বাস্তুতন্ত্র ক্ষয়। এখানে কী হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, তার জন্য তাদের বাসস্থান তৈরি করতে হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ, শিল্প কারখানা তৈরি হচ্ছে, সমস্ত জনসংখ্যার জন্য খাবার উৎপাদনের জন্য কৃষি জমির পরিমাণ বাড়ানো হচ্ছে, তাই না, ইত্যাদির চাহিদা কিন্তু বাড়ছে। আর এর ফলে কী হচ্ছে, অরণ্য ধ্বংস করা হচ্ছে। অরণ্যকে ধ্বংস করে ঘরবাড়ি, ফ্ল্যাট,
বড় বড় অট্টালিকা তৈরি করা হচ্ছে, তাই না? রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, রেলপথ নির্মাণ করা হচ্ছে, তার ফলে অরণ্য ধ্বংস হচ্ছে। আর অরণ্য ধ্বংসের ফলে অরণ্যে থাকা উদ্ভিদ প্রাণী আর বিভিন্ন প্রজাতি তাদের বাসস্থান হারিয়ে যাচ্ছে, তাদের মৃত্যু ঘটছে বা বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এগুলো তোমরা নিজেরাই বানিয়ে অনেক সুন্দর করে লিখতে পারবে। কেমন? 3.16 জৈব বিবর্ধন মানে বায়োম্যাগনিফিকেশন কী? আমরা জানি যে যে সমস্ত অভঙ্গুর কীটনাশক যেমন ডিডিটি কোনো জীবদেহে যদি প্রবেশ করে, খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, তাহলে পরপর যে ট্রপিক লেভেলগুলো আছে, মানে ঘাস থেকে ফড়িং, তারপর ফড়িং থেকে ব্যাঙের মধ্যে গেল, ব্যাঙ থেকে স্নেকের মধ্যে গেল, তাহলে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা স্তরে জৈব সঞ্চয়ন ঘটে। মানে ওই অভঙ্গুর কীটনাশক যেমন ডিডিটি তার পরিমাণ কিন্তু প্রত্যেকটা ট্রপিক লেভেলে বা পুষ্টি স্তরে বাড়তে থাকে। এটা হচ্ছে জৈব বিবর্ধন। কেমন? এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে ডিডিটির, এই এক্সাম্পলটা তোমরা দেবে। কেমন? এখানে জলজর ক্ষেত্রে দিয়েছে যে জলে দ্রবীভূত ডিডিটি, তারপর সেটাকে খাচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে জু প্ল্যাঙ্কটন, তাকে খাচ্ছে ছোটো ছোটো মাছ, ছোটো মাছকে খাচ্ছে বড় মাছ, যখন তার শরীরে দেখো যাচ্ছে, তারপর তাকে যখন হয়তো মাছরাঙা বা অন্য কোনো পাখি খাচ্ছে, তখন সেক্ষেত্রে ডিডিটির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটাতে ডিডিটির পরিমাণ এখানে দেখো 0.003 ppm পার্টস পার মিলিয়ন, তারপরে দেখো বাড়ছে, এরকমভাবে বাড়তে দেখো 25 ppm মানে 25 পার্ট পার মিলিয়ন কিন্তু হয়ে গেল। 3.17 মানে 3-এর দাগে বিভাগ গয়ের শেষ প্রশ্ন, ইউট্রোফিকেশন। ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট এই সমস্ত পুষ্টিদ্রব্য জলে যদি প্রচুর পরিমাণে মেশে, তাহলে শৈবালের বৃদ্ধি ঘটে, প্রচুর শৈবাল ওখানে জন্মায়, ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, মানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেটা হচ্ছে ইউট্রোফিকেশন, সেটা লিখবে। আর এর সাথে প্রশ্ন আছে যে বায়ু দূষণের একটা ক্ষতিকারক প্রভাব। বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব তোমরা জানো, অ্যাসিড বৃষ্টি হয়, এর ফলে বিভিন্ন স্থাপত্য বনাঞ্চল এগুলো ক্ষতি হয়। 4.1-এ নিউরনের ছবি দিয়েছে, নিউরনের ছবি তোমরা পারবে। নিউরনের ছবি মোস্ট প্রবাবলি 2024-এ চলে এসছে, গত বছরে, সেটা তোমাদের করার প্রয়োজন নেই। এখানে ইউক্যারিওটিক ক্রোমোজোম, আদর্শ ক্রোমোজোমের চিত্র একবার চেক করে নেবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি 2024-এ এসেছিলো তাহলে কিন্তু এগুলো স্কিপ করবে। কেমন? এবছরের জন্য তোমরা অক্ষিগোলকের ছবি, মাইটোসিসের মেটাফেজ, অ্যানাফেজ এই ছবিগুলো ভালো করে যাবে। কেমন? প্রতিবর্ত চাপ এগুলো দেখে যাবে। 4.2 আরও একটা কথা, যারা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, এই সমস্ত পিডিএফ এবিটি এর যে সমস্ত সেটগুলো হয়ে গেছে এবং পর্ষদের, তাহলে দুটো টেস্ট পেপারে যে সমস্ত ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সেটগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি, সেই পিডিএফ পেতে চাইলে তোমরা আমাদের পেড গ্রুপে যুক্ত হতে পারো। পেড গ্রুপে যুক্ত হওয়ার জন্য আগে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। যারা ইচ্ছুক তারাই মেসেজ করবে, তারপর তোমাদের আমরা একটা ফোনপে নাম্বার বলে দেবো, সেটাতে ওয়ান টাইম চার্জ দেখতে পাচ্ছ, সেটা পে করার পর তোমাদের আমরা পেড গ্রুপেও অ্যাড করে দেবো এবং যে পিডিএফগুলো হয়ে গেছে অলরেডি সেগুলো সেন্ড করে দেবো। এরপর দেখো 4.2 প্রফেজ এবং টেলোফেজ দশার বিপরীত ঘটনাগুলি সারণী আকারে লেখো। প্রফেজে কী হয়? প্রফেজ দশায় নিউক্লিয়াস থেকে জল বিয়োজন ঘটে, টেলোফেজ দশায় নিউক্লিয়াসের জল সংযোজন ঘটে। মানে প্রফেজে হচ্ছে ডিহাইড্রেশন, টেলোফেজে আবার হচ্ছে হাইড্রেশন। প্রফেজ দশায় নিউক্লিয় জালিকা ঘনীভূত হয়, কুণ্ডলী হয়, টেলোফেজে প্যাঁচ খুলে যায়, নিউক্লিয় জালিকা সৃষ্টি হয়। প্রোফেজে নিউক্লিয় পর্দার নিউক্লিওলাস অবলুপ্ত হয়, টেলোফেজে নিউক্লিয় পর্দার নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে। প্রোফেজে বেমতন্তু শুরু হয় আর টেলোফেজে বেমতন্তু অবলুপ্ত হয়। তোমরা একটা কাজ করবে, এই জিনিসটা আমি লিখলাম, তোমরা এইদিকে প্রোফেজ লিখবে আর এইদিকে টেলোফেজ, এরকমভাবে ছকের সাহায্যে লিখবে দুই দিকে, যেমন পার্থক্য লেখো সেরকমভাবে। এর সাথে যেটা প্রশ্ন ছিল আমি টেস্ট পেপার থেকে ছবিটা এখানে কাট করে দিয়েছি। দেখো, সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেমতন্তুর অনুলেখার সঙ্গে ক্রোমোজোমকে যুক্ত রাখে। এটা ক্রোমোজোমের কোন অংশ? আনসার হবে কাইনেটোকোর। কাইনেটোকোরই কিন্তু বেমতন্তুর অনুনালিকার সঙ্গে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর যে অংশ, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর যে অংশ, সেই অঞ্চলে বেমতন্তুর অনুনালিকা কিন্তু যুক্ত থাকে। রাইবোজোমাল আরএনএ মানে আরএনএ, যেটা কেমন আরএনএ, টিআরএনএ এগুলো তোমরা জানো, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ জানো, তাহলে এটা তৈরি করতে সক্রিয় ভূমিকা নেই, এটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে গৌণ কাজ। এরপরে 4.2-তে বলেছে আমাদের অথবা যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া পরিণত, আচ্ছা একটু ছোটো করে দিই, হ্যাঁ এখানে হচ্ছে পরিণত পরাগরেণু, তারপরে গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর, তারপরে এখানে পরাগনালী অঙ্কুরোদ্গম, পরাগনালী গঠন, তারপরে নিউক্লিয়াস পুংগ্যামেট ও নালিকা নিউক্লিয়াস গঠন। কেমন?
এরপরে নিষেক, পুংগেমেট আর স্ত্রীগেমেটের মিলন, তারপর জাইগট, তারপর ভ্রূণ, তারপরে ফল আর বীজ গঠন, বীজের অঙ্কুরোদ্গম, তারপর শিশু উদ্ভিদ সৃষ্টি। কোষচক্রের যে তিনটে মানে কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। দুই ধরনের টিউমার তোমরা জানো, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন হলে সেটা কিন্তু ছড়ায় না, সেটা অতটা ক্ষতিকারক নয়, কিন্তু ম্যালিগন্যান্ট হলে সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিকারক এবং মানে জীবনহানি ঘটাতে পারে এরকম। দেখো কোষচক্রের তিনটে চেক পয়েন্ট আছে, চেক পয়েন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় কোষচক্র। কোষচক্রের বিভিন্ন চেক পয়েন্টে যদি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তাহলে তখন কন্ট্রোল থাকবে না, তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটতে থাকবে। এর ফলে যে কোষীয় উপবৃদ্ধি ঘটিত হয় তাকে বলা হয় টিউমার। এবার টিউমার যদি এক জায়গাতেই থাকে, ক্ষতিকর না হয়, কেমন, আর অন্য জায়গায় যদি মানে সেরকমভাবে ক্ষতি না করে, রক্তের মধ্যে যদি না ছড়িয়ে যায়, তাহলে সেটা হচ্ছে বিনাইন টিউমার, কেমন। এবং যদি টিউমারের কোষগুলি রক্তের মাধ্যমে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গে এবং সেগুলোর ক্ষতি করে, সেখানে সংখ্যা বৃদ্ধি করে, তখন সেটা ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হয় এবং তার ফলে একসময় কী হয়, ক্যান্সার সৃষ্টি হয়। 4.3 গিনিপিগের এক সংখ্যক জনন, এটা আমি মোস্ট প্রবাবলি সাঁতরার টেক্সট বুক থেকে দেখিয়েছি, তোমাদের কাছে যে টেক্সট বুক আছে সেখান থেকে তোমরা দেখাবে। পুরোটা 5 নম্বরের প্রশ্ন। প্রথমে একটু লিখবে এবং তার সঙ্গে চেকার বোর্ড এবং F1 F2 জনুর প্রত্যেকটার ফিনোটাইপ জেনোটাইপিক অনুপাত যেটা, সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে অথবাদি প্রশ্ন, বাবা এবং মায়ের মধ্যে সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা গুরুত্বপূর্ণ। আগে ক্লাসগুলো দেখে নিও, সেখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি, আমি এখানে জাস্ট আনসারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটি বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায়, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। যেমন ক্যাপিটাল টি আর স্মল টি যদি আমরা নিই, তাহলে এখানে ক্যাপিটাল টি কী করবে, ওই স্মল টি মানে যেটা বেটে বৈশিষ্ট্য সেটাকে প্রকাশ হতে বাধা দেবে এবং নিজে প্রকাশিত হবে, তাহলে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য, কেমন। আর যে বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্যের প্রভাবে F1 জনুতে প্রকাশিত হতে পারে না, সুপ্ত অবস্থা থাকে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 4.4 এটা আমরা অনেকবার এক্সপ্লেন করে দিয়েছি, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন এবং অভিব্যক্তিতে এর ভূমিকা কী এটা তোমরা দেখবে, এবং কিভাবে মাছ থেকে উভচর সরীসৃপ পক্ষী স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়েছে সেটা তোমরা লিখবে। নেক্সট অথবা দিয়ে প্রশ্ন, মিলার এবং মুরের পরীক্ষা। এখানেও দেখো জেনারেলি এই পরীক্ষাটা দেয় না, কেমন, মিলার এবং মুরের পরীক্ষা দেয় না, যদি দেয় 3 নম্বর। বেশিরভাগ প্রশ্ন আসে মিলার এবং মুরের পরীক্ষার সিদ্ধান্ত কী, তিনি যে উপাদানগুলো ব্যবহার করেছিলেন মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, তার অনুপাত কী, সেগুলো প্রশ্ন আসে, কেমন। যাই হোক পরীক্ষা দিয়েছে, পরীক্ষাটা তোমরা একটু রিডিং পড়ে নিও, তোমাদের টেক্সট বুকে দেখবে দেওয়া হয়েছে কী কী, মানে যন্ত্রটার একটু বিবরণ দেবে, অত বেশি লেখার দরকার নেই, কীরকম যন্ত্র ছিল, ইউ আকৃতির নল, কোথায় কী নেওয়া হয়েছিল একটু বলে দেবে। পরীক্ষা পদ্ধতি সেখানে বলবে কোন অনুপাতে নেওয়া হয়েছিল, কী কী করা হলো, পর্যবেক্ষণ, এবং কী কী আমার জৈব যৌগ তৈরি হয়েছিল, জটিল জৈব যৌগ, সেটা তোমরা লিখবে। 4.5 এখানে নাইট্রোজেন চক্রের ধাপ। নাইট্রোজেন চক্রের ধাপ মানে এখানে আমাদের ছোট করে লিখতে হবে, বেশি বড় করে লিখতে গেলে তোমরা কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না, 5 নম্বর মানে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। তাহলে প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন কিভাবে হয়, বিদ্যুৎ স্ফোরণ বৃষ্টিপাতের মাধ্যমে কীভাবে হয় সেগুলো তোমরা লিখবে। অ্যাসিড বৃষ্টির মাধ্যমে নিচে ঝরে, নাইট্রেট যৌগ গঠনের মাধ্যমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, এটা লিখবে। জীবজ সংবন্ধনের মাধ্যমে কিভাবে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কিভাবে মানে কি করে, বাতাসে মুক্ত নাইট্রোজেনকে তাদের নিজের দেহে আবদ্ধ করে, তাদের মৃত্যুর পর সেটা মাটিতে মিশে যায়, সেই জায়গাটা লিখবে। শিল্পজাতর ক্ষেত্রে এখানে কলকারখানার রাসায়নিক পদ্ধতিতে নাইট্রোজেন ঘটিত সার তৈরি হচ্ছে, সেগুলো কৃষি জমিতে প্রয়োগ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। আর এরপরে মাটির নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ কী হচ্ছে, এখানে উদ্ভিদ যখন মূলের সাহায্যে জল এবং জলে দ্রবীভূত লবণ শোষণ করে তখন সেই নাইট্রোজেন ওই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে শরীরের মধ্যে প্রবেশ করে। এরপরে উদ্ভিদ আর প্রাণীর রেচন এবং তাদের মৃত্যুর পর সেগুলো ভেঙে যায় অণুজীব দ্বারা। মাটিতে থাকা অণুজীবগুলো কী করে, উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহকে ভেঙে ফেলে বা তাদের রেচন বস্তুকে ভেঙে ফেলে, নিয়ে অ্যামোনিফিকেশন হয়, অ্যামোনিয়া তৈরি হয়, নাইট্রিফিকেশনে নাইট্রাইট, পরে নাইট্রেটে পরিণত হয়, তারপর ধীরে ধীরে সরল নাইট্রোজেন ঘটিত যৌগতে পরিণত হয়। এবং লাস্ট স্টেপ হচ্ছে ডিনাইট্রিফিকেশন, যেখানে আবার সেই নাইট্রেট থেকে নাইট্রোজেন পরিণত হয় এবং পরিবেশে মুক্ত নাইট্রোজেন কিন্তু আবার ফিরে যায়।
অথবা দিয়ে প্রশ্ন আমাদের এখানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ। এটা আমাদের অনেকবার বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন লিখবে, দূষণ, অতি ব্যবহারটা দেখবে। তার কারণ অতি ব্যবহার থেকে আলাদা করে প্রশ্ন আসে যে অতি ব্যবহার কীভাবে জীববৈচিত্র্যের মানে জীববৈচিত্র্য হ্রাসের একটা কারণ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখানে তোমরা কচুরিপানা বলছি, সর্পগন্ধা, এটা একটা এক্সাম্পল দেবে। কেমন, শর্ট কোয়েশ্চেনও আসে। আর এর সাথে প্রশ্ন আছে যে আমাদের যে মানুষের জনসংখ্যা অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের যে কোনো দুটি ক্ষতি। জনসংখ্যা যদি বাড়ে তাহলে জীববৈচিত্র্যের কী কী ক্ষতি হয়? এক হচ্ছে অরণ্য ধ্বংস, এটা আমরা দেখলাম। দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুমাত্রা প্রভৃতি দেশে পাম তেল উৎপাদনের বৃদ্ধির জন্য পাম গাছের চাষের উদ্দেশ্যে, মানে যাতে করে প্রচুর পরিমাণে পাম গাছ চাষ করা হয়, তার জন্য বিস্তীর্ণ বনাঞ্চল কেটে ফেলা হচ্ছে। এর ফলে ওরাং ওটাং, সুমাত্রার হাতি, এই যে প্রাণী, গন্ডার, এই সমস্ত প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। অতি ব্যবহার, চামড়া, খাদ্য ইত্যাদি আহরণের জন্য মানুষ জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। একসময় অতীতে রাশিয়ার স্টেলারস সি কাউ, প্যাসেঞ্জার পায়রা, কেমন, অত্যধিক শিকারের কারণে বিলুপ্ত হয়েছে। বর্তমানে সামুদ্রিক মাছের বিভিন্ন প্রজাতি মানুষের অতিরিক্ত আহরণের কারণে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে 4.6 হটস্পট নির্ধারণের শর্ত। এখানে হচ্ছে যে এন্ডেমিক হতে হবে, মানে বেশিরভাগ প্রজাতি সেখানকার স্থানীয় প্রজাতি হতে হবে। আর অন্য কোনো অঞ্চল থেকে প্রজাতির অনুপ্রবেশ ঘটিয়ে প্রজাতির সংখ্যা বৃদ্ধি করা যাবে না, সেখানকারই হতে হবে। অন্য কোনো জায়গা থেকে সেখানে আমি আনলাম, প্রজাতির সংখ্যা বাড়ালাম, মানে ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য, সেটা করলে কিন্তু হবে না। এখানে অন্তত 15টি সংবহন কলাযুক্ত এন্ডেমিক উদ্ভিদ প্রজাতি থাকতে হবে। আর মানে অঞ্চলের আদি বাসিন্দা, মানে যে প্রাথমিক বনাঞ্চল বাসিন্দা, মানে এখানে বনাঞ্চলকে বলছে, সেই বনাঞ্চলের 70% প্রজাতি যেন লুপ্ত হয়ে গেছে এরকম যেন হয়, তবে হবে। এক্সিটু সংরক্ষণের দুটো উদাহরণ বলেছে, তোমরা একটা লিখবে চিড়িয়াখানা, আর 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন। চিড়িয়াখানা এক্সাম্পল দিতে পারো আলিপুর চিড়িয়াখানা, আর বোটানিক্যাল গার্ডেনের ক্ষেত্রে আচার্য জগদীশ বোস ভারতীয় বোটানিক্যাল গার্ডেন বা বোটানিক গার্ডেন। অথবা দিয়ে আমাদের প্রশ্ন, মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশকে দূষিত করে, এর সপক্ষে 3টে উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। এখানে ওই যে কৃষি জমিতে কীভাবে কীটনাশক, আগাছানাশক দেওয়া হচ্ছে, অতিরিক্ত সার দেওয়া হচ্ছে, অভঙ্গুর বস্তু যত্রতত্র ফেলা হচ্ছে, তার কারণে মৃত্তিকা দূষণ হচ্ছে, সেটা লিখবে। যানবাহন কলকারখানা থেকে কীভাবে কার্বন ডাইঅক্সাইড, বডি স্প্রে, এরোসল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার থেকে সিএফসি বেরোচ্ছে, সেগুলো কীভাবে ক্ষতি করছে, কয়লা পেট্রোলিয়ামের দহন থেকে কীভাবে গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং ঘটছে, সেটা লিখবে। একরকমভাবে বাস, লরি, ট্যাক্সি, মোটর বাইক, এগুলো তোমরা পারবে, সেগুলোর থেকে যেমন বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণও হচ্ছে। আর শেষ প্রশ্ন ছিল আমাদের গ্লোবাল ওয়ার্মিং, এখানে 2 নম্বর দিয়েছে, তাই জন্য তোমরা একটু বড় করে 2 নম্বর পাওয়ার মতো করে তোমরা কিন্তু অবশ্যই লিখবে। কেমন, তাহলে আজকে আমরা দেখো পরশর টেস্ট পেপার থেকে আরও একটা লাইফ সায়েন্সের সেট সলভ করে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে পর্ষদের আলাদা প্লেলিস্ট পাবে, সেখানে পর্ষদের ক্লাসগুলো পাবে। আর এবিটিএরও প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেখানে এবিটিএর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্লাসগুলো পেয়ে যাবে। যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।